শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। পুরো রাঙা সকাল পরিবার আছে কাজী রওশন সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর এই সকালে সুন্দর জীবনের চর্চাগুলো কিভাবে হয় সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি বা পালন করা শুরু করি তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। সুন্দর একটি চর্চা করছি, সাকির কাছে যাচ্ছি। শুভ সকাল সাকি। শুভ সকাল মাসুক, খুব সুন্দর বলেছো না? সুন্দর জিনিস চর্চা করা, এভাবেই আসলে জীবনকেও সুন্দর করা যায়। একদম ঠিক বলেছো। তবে জীবনকে সুন্দর করার জন্য না সাকি আরো অনেকগুলো বিষয় রয়েছে। যেমন তুমি যদি জীবন ব্যবস্থাপনাকে সুন্দর করো, খাবারটা যদি সঠিকভাবে নাও বা বিশ্রামটা যদি সঠিকভাবে নাও, স্বাস্থ্যের দিকটাও কিন্তু বেশ সুন্দর থাকে। একদমই তাই, একদমই তাই। আজকে পুরো আলোচনা জুড়েই কিন্তু এই বিষয়গুলো আসবে। চলো, কে আছে দর্শকদেরকে জানাই। চলো। প্রিয় দর্শক, সৃষ্টির আদি থেকে কৃষি এমন একটি বিষয় যেটার পরতে পরতে রয়েছে সম্ভাবনা। আজকে রাঙা সকালের অতিথি কৃষি উদ্যোক্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমরা সুন্দর জীবন চর্চার কথা বলছিলাম এবং আপনার জীবন যদি পর্যালোচনা করা যায় সেটা কিন্তু অনেকভাবে বের হয়ে আসে, কারণ আপনি যেভাবে চিন্তা করছেন, যেভাবে সবকিছু ব্যবস্থাপনা করছেন, সবকিছুই কিন্তু ভীষণ সুন্দর। আমরা যদি একদমই আপনার শৈশব থেকে আসি, কেমন ছিল শৈশবটা, কোথায় জন্ম ছিল, একটু শুনতে চাই। আমার বাবা ছিল সরকারি চাকুরে, সেই সুবাদে আমার জন্ম ডিস্ট্রিক্ট হিসাবে কুষ্টিয়া শহরে। আচ্ছা। যেটা আমার নানা বাড়িতে আর কি। সেখান থেকে যেটা হচ্ছে যে বাবার চাকরির সুবাদে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে বেড়ানো এবং সেই সাথে বিভিন্ন জায়গাকে দেখা, এবং আসলে ছোটকালটা অনেক ভালো ছিল। ক ভাই বোন ছিলেন স্যার? আমরা 3 ভাই 1 বোন। আচ্ছা, আপনার অবস্থান? আমি দ্বিতীয়। আচ্ছা, তার মানে বাবার চাকরির সুবাদে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘোরা হয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট। তার মানে কি বিষয়টা এরকম যে বড় হতে হতে বিভিন্ন স্কুল কলেজও চেঞ্জ হয়েছে, এরকম কোনো কিছু? বিষয়টা একটু জানি আমরা। অবশ্যই। জি। আমার প্রথম স্কুল এটা বরিশালে। আচ্ছা। এটা হলো ডগলাস বোর্ডিং, এটা একটা মিশনারি স্কুল ছিল। আচ্ছা। ওখানেই আমার প্রথম মানে শিক্ষা জীবনের শুরু হয়। তো সেখানে ওইটি আমার মানে শুরুটা আমার মনে আছে। আচ্ছা। সেখানে আমাদের এক ম্যাডাম ছিল, উনি আমাদেরকে একটা গেলেই হলো সবাইকে একসাথে কোরাস করে উনি একটা কবিতা বলতো, শিখাতেন আর কি। আমরাও সেই সাথে ওনার সাথে উচ্চারণ করতাম। সেটা হচ্ছে যে কবিতাটা এরকম যে, ওপারে কেরে আমি খোকা, মাথায় কিরে আমের ঝোকা, খাসনি কেন দাঁতে পোকা, বিলেসনি কেন দুর্বোকা। এই রাইমটা আমি আসলে ভুলতে পারি না। এটা হচ্ছে আমার শিক্ষার প্রথম রাইম বলা যেতে পারে। জি, আর ভালো লাগা থেকে যদি কোনো কিছু মাথায় আসে সেটা আসলে আরো বেশি স্মরণীয় হয়ে থাকে, ভুলবার নয়, শৈশবে বিশেষ করে। অবশ্যই। তো বরিশালে মানে কোন ক্লাস পর্যন্ত থাকলেন স্যার? বরিশালে ওখানে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে আমরা চলে আসি ফরিদপুরে। ওখানে এসে হলো মিশনারি স্কুলে পড়াশোনা করি। তারপর ওখান থেকে হলো ফরিদপুর জেলা স্কুলের প্রথম প্রবেশ, ক্লাস 3-তে। তারপরে ফরিদপুর থেকে আমরা চলে আসি বগুড়াতে। বগুড়াতে এসে বগুড়া জেলা স্কুল। আচ্ছা। বগুড়ার সেই স্মৃতিগুলো আসলে এগুলো সবই ঘটে পাকিস্তান পিরিয়ডে। তখন আসলে বগুড়া আমার কাছে খুবই একটা সুন্দর একটা শহর হিসাবে আমার দৃষ্টিপটে রয়ে গেছে আর কি। এত পরিষ্কার, এত সুন্দর একটা জায়গা ছিল, মানে সেটা আসলে ভোলার মতো না। বগুড়াতে থাকা অবস্থায় আমাদের এই 71-এ স্বাধীনতার যুদ্ধ শুরু হয়। তখন আপনি কোন ক্লাসে পড়েন স্যার? তখন আমি ক্লাস 4-এ। ক্লাস 4-এ। আচ্ছা। তা স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে পালিয়ে বেড়াতে হয়। আমরা যে আমাদের গ্রামের বাড়ি পাংশা, যেটা এখন রাজবাড়ি, আগে গ্রেটার ফরিদপুরে ছিল। তা আমরা ওখানে পালিয়ে আসি
কিন্তু ওখানে আমরা থাকতে পারি না, কারণ হচ্ছে পদ্মার ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয় এবং সমস্ত এলাকা হচ্ছে জলমগ্ন হয়ে যায়। ফলে আমরা আবার সেই ঘুরে ফিরে সে বগুড়ায় কোনো এক গ্রামে যেয়ে আমরা অবস্থান করি। স্বাধীনতার পরে হচ্ছে হলো বগুড়া জেলা স্কুলে আমরা অটো প্রমোশন পাই। তার মানে পুরো যুদ্ধ এবং স্বাধীনতার সময় আপনারা বগুড়াতে অবস্থান করছিলেন, এবং বাবা তো তখনও সরকারি চাকরিরত ছিলেন। জি স্যার, আমরা এই জায়গা থেকে আসবো, ছোট্ট করে আগে আপনার সম্পর্কে একটু জানাই দর্শকদের, তারপর ফিরি। 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে MBA শেষ করে বেসরকারি একটি ব্যবসায়ী গোষ্ঠীর প্রকল্প প্রধান হিসেবে চাকরি শুরু করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম, যিনি আমাদের আজকের অতিথি হয়ে এসেছেন। 2.5 বছর সেখানে কাজ করে 1992 সালে চলে যান যুক্তরাষ্ট্রে। কাজ করেছেন যুক্তরাষ্ট্রের নামি দামি বহু প্রতিষ্ঠানের সাথে। প্রায় 2 দশক যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরে কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ভেজালমুক্ত খাদ্যের চিন্তা থেকে 2014 সালে রাজবাড়ীতে পৈতৃক ভিটায় কৃষি কাজ শুরু করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। পরবর্তীতে পদ্মার চরে প্রায় 100 বিঘা জমি কিনে গড়ে তোলেন কৃষিপণ্য উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান কোলে কাপড়া। বর্তমানে তার খামারে উৎপাদিত হয় প্রায় 20 ধরনের ফসল এবং তৈরি হয় শতাধিক পণ্য। ঢাকা সহ সারা দেশে এসব পণ্য সরবরাহ করা হয়। প্রায় 5 কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা এই উদ্যোগে বর্তমানে নিয়মিত 12 জন ও মৌসুমি ভিত্তিতে 25 জন কর্মী কাজ করেন। তবে নদী ভাঙন ও জমি দখল সহ নানা চ্যালেঞ্জের মধ্যেও ভবিষ্যতে পশু সম্পদ এবং মৎস্য খাতে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তার। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, কাজগুলো নিয়ে আসবো আমরা যেই জায়গাটিতে ছিলাম, যেটি বলছিলেন যে বগুড়ায় অবস্থান করছিলেন পুরো যুদ্ধ সময়, একটু জানতে চাই। কিছু মনে পড়ে? তখন তো ক্লাস 4-এ পড়তেন, একেবারে ছোটও না, মোটামুটি মনে হয় মনে আছে। অনেক কিছুই মনে আছে আর কি। 26শে মার্চের কথা আমার বেশ মনে পড়ে। তখনও আমরা হলো বগুড়াতে। জি। খুব সকালবেলা যেটা মানে যেটা হয় রাত্রেবেলা এই তখনকার যারা তরুণ ছিল তারা আমাদের পাশেই ছিল ম্যারিনা একটা সিনেমা হল। তারা লেট শো দেখার পরে তারা বগুড়া ওই বড় বাজার এলাকার ওখানকার বন্দুকের দোকানগুলা থেকে তারা সব বন্দুক নেয়। এখানে বিশেষ করে মনে পড়ে যে আমার ডক্টর টি আহমেদ একজন চোখের ডাক্তার ছিলেন। তার যে ছেলে, মানে আমাদের সাথে তাদের একটা ফ্যামিলি একটা ছিল, ফ্রেন্ডশিপ ছিল আর কি। চোখ দেখানোর সুবাদে আমার বাবা মার চোখ দেখানোর এসে, এবং আমার বড় ভাই তারও ছোটকাল থেকে চোখ খারাপ ছিল, তাদের সাথে বেশ যাওয়া আসা ছিল। আমার আম্মা তখন আমার ছোট বোনকে কোলে নিয়ে ছাদে দাঁড়িয়েছিল। তখন টি আহমেদের সাহেবের ছেলে, সে বন্দুক নিয়ে সে যাচ্ছে এই পাখানাদার বাহিনীদেরকে প্রতিহত করতে। সকালে ওটা দেখে খালাম্মাকে সে সালাম দেয়। সালাম দিয়ে আমার পাশেই আমি ছিলাম, আমার কোলে ছিল আমার ছোট বোন, এবং সে বলে যে খালাম্মা আপনারা এখনো এখানে আছেন? পাকিস্তান আর্মি তো প্রায় কাছাকাছি চলে আসছে। এবং এখানে সবচেয়ে মর্মান্তিক ব্যাপার যেটা 12টার সময় তার লাশ আমাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়। সে মুখে গুলি খায় এবং তার পুরো মুখের অংশটুকু আসলে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সত্যিই মর্মান্তিক। এটা আসলে একটা মর্মান্তিক, এবং এই জিনিসটা এখনো আমার চোখে আসলে ভাসছে যে কি। এবং আমরা আসলে ওখানে এত কাছাকাছি, আমাদের থেকে 2-2.5 কিলোমিটার দূরেই পাকিস্তান আর্মিকে তারা প্রতিহত করছিল। তখন আমরা নিরুপায় না বুঝে আমাদের যে ড্রাইভার ছিল তার নাম মনা ভাই, যতদূর মনে পড়ে, সে মনা ভাই জোর করে তার গ্রামের বাড়িতে আমাদেরকে নিয়ে যায়। সে জায়গাটার নাম ছিল খুব সম্ভব বোহাইল, এই ধরনের কিছু একটা নাম আমার যতদূর স্মরণ আসে। তা আমরা ওখানেই বেশ কিছুদিন কাটাই। তারপরে ওখান থেকে আমরা
আমাদের গ্রামের বাড়িতে চলে আসি। কিন্তু গ্রামের বাড়িতে চলে এসে আমরা ওখানে বেশি দিন থাকতে পারিনি। এর ভিতরে যে দুঃখজনক একটা ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে আমার দাদা উনি মারা যান। আচ্ছা। কারণ ওনার ছেলেরা সবই শহরে ছিল এবং উনি তাদের চিন্তায়, তখন তো আর এত মানে কমিউনিকেশন এত ছিল না। যখন উনি রেডিওতে শুনলেন যে এরকম হানাদার বাহিনী করেছে এবং এবং উনি এই খবরটা শুনে এসে বাড়িতে এসে উনি আসলে হার্ট ফেল করেন আর কি। এবং উনি এরকম 27 তারিখের দিকে উনি মৃত্যুবরণ করেন আর কি। তো এইসব মিলেই যে জিনিসগুলো হচ্ছে এগুলো কি আমার ভিতরে আর কি, আমার মনোপটে এই জিনিসগুলো একেবারে খুব শক্তিশালীভাবে আছে। হ্যাঁ, খুব। যুদ্ধে যখন দীর্ঘ সময় পার করে একটা বিজয় আসলো আমাদের, সেই সময়ের অনুভূতি একটু শুনি। সেটা আসলে খুবই একটা মানে চরম অনুভূতি, যেটা হচ্ছে তখনও আমরা হচ্ছে আর একটা জায়গায় ছিলাম, সে জায়গাটার নাম আমার মনে পড়ে না ঠিক। সেখানে যেটা হচ্ছে যে আমরা ছোটকালে যেটা হচ্ছে যে সেটা ওই নদীর ওপারটা ছিল। তো সুতরাং আমাদের ওখানে যেটা হচ্ছে যে মুক্তিবাহিনীর আসতো, তাদেরকে আমরা হচ্ছে হলো খাওয়া দাওয়ার এই ব্যবস্থাগুলো করতাম, তাদেরকে খাওয়ার আগিয়ে দিতাম, তারা হচ্ছে আবার রাত্রেবেলা থেকে সকালে আবার সব চলে যেত। যাওয়ার আগে আমাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে যেত, আমাদেরকে অনেক ধন্যবাদ জানাতো যে আমরা তাদেরকে যতটুকু পারছি করছি। তারপরে হচ্ছে বম্বিং শুরু হলো, তখন আমাদের মানে সেই মাটির টেন্স কেটে আমরা সেখানে লুকাতাম এবং আমাদের উপর দিয়ে শেল চলে যেত। এই জিনিসগুলো আসলে অত্যন্ত ভয়াবহ ছিল। এছাড়াও হচ্ছে মাঝে মাঝে যেটা হচ্ছে যে হানাদার বাহিনী ওরা এই সব জায়গায় মুক্তি বাহিনীর খোঁজে কিন্তু দিনের বেলা তারা তল্লাশি চালাতো। সেই সময়গুলো ছিল কিন্তু অত্যন্ত ভীতিকর। যুদ্ধ যেমন আসলে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে আমরা কোনোভাবে ভুলতে পারবো না। এই স্মৃতিগুলো নিয়েই আসলে আমরা সামনের দিকে এগোবো। শৈশবে আপনার সেই স্মৃতিগুলো জেনে আমাদের ভীষণ ভালো লাগলো। আপনার শৈশবেই থাকতে চাই, যুদ্ধের পরে পড়াশোনাটার কি অবস্থা হলো? স্বাধীন হওয়ার পরে বাবা রংপুরে বদলি হন। সুতরাং বগুড়া জেলা স্কুল থেকে ট্রান্সফার নিয়ে আমি রংপুর জেলা স্কুলে ভর্তি হই এবং রংপুর জেলা স্কুলে 6-7 এবং 7ম শ্রেণীতে থাকা অবস্থায় আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের জন্য আচ্ছা পরীক্ষায় বসি এবং সে পরীক্ষায় উত্তীর্ণ হই। উত্তীর্ণ হওয়ার পরে তখনকার একটু বর্ণনা করি, সেটা হচ্ছে যে আমাদের মেডিকেল এবং ভাইবা এটা পড়েছিল ঢাকাতে। ঢাকা ইউনিভার্সিটি স্টেডিয়ামে আমাদের মেডিকেল এবং ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছিল। তো সেই সময় যেটা মানে বিশেষ করে বলতে হয় যে রংপুর থেকে ঢাকায় আসতে 12-13 ঘন্টার সময় লেগে যেত। ফেরি পার হতে হতো, কারণ যমুনা সেতু ছিল না সে সময়। যমুনা তো ছিলই না। এই আরিচা থেকে ঢাকা গাবতলী এই পর্যন্ত আসতে আরো 3টা ফেরি পার হতো। আচ্ছা, এখানে তরারহাট ছিল, তারপরে আমিন বাজার ছিল, এর মাঝেও আরেকটা ছিল, আবার সঠিক জায়গাটা মনে নেই। সুতরাং এই যে একটা সময় লাগতো, এটা আসলে বেশ একটা আশা হয়েছিল মেডিকেল আর ভাইবার জন্য। আচ্ছা, মেডিকেল ও ভাইবার জন্য আশা হয়েছিল এবং এখানে এটাও আমি যাই হোক যেটা উত্তীর্ণ হই। আচ্ছা, তারপরে 75 সালে অগাস্ট মাসে আমরা ক্যাডেট কলেজে আমাদের পড়াশোনার শুরু করি। ক্যাডেট কলেজের পড়াশোনা তো আসলে একটু ভিন্নতা। আমি যেটা বলবো যে এতদিন আপনি জেনারেল পর্যায়ে পড়াশোনা করে এসেছেন,
শিক্ষার্থীদের সাথে বা বাবা মার সাথে থেকে ক্যাডেট কলেজে তো খুব সম্ভবত আবাসিক থাকতে শুরু করতে হলো, তো এই তো জীবনের একটা পরিবর্তন, এই পরিবর্তনটা আসলে শৈশবে বা ওই সময়টা আপনি কিভাবে মেনটেন করলেন? ওখানে আমার জন্য একটা সুবিধা ছিল, যেটা হচ্ছে যে আমার ইমিডিয়েট যে বড় ভাই উনিও আসলে ক্যাডেট কলেজে পড়তেন। আচ্ছা আচ্ছা, দুই ভাই একসঙ্গে? জি, সে আমার আগের ব্যাচে ছিল আর কি। তো সে থাকাতে যে জিনিসটা আমার কাছে আসলে জিনিসটা অনেক সহজ ছিল। তারপরে যে জিনিসটা হচ্ছে যে ওখানকার নিয়ম কানুনগুলো ছিল একটু আলাদা। এইটুকু মনে পড়ে, সেটা হচ্ছে যে আমরা যখন প্রথমে ওখানে যাই, ওখানে মানে ম্যানার শেখানোর জন্য আসলে আমাদেরকে অনেক কিছু করতে হতো, আমাদেরকে পানিশমেন্ট দেওয়া হতো। আমরা মানে একটা নিয়ম ছিল, যেটা হচ্ছে যে সূর্য উদয় সূর্য অস্ত পর্যন্ত আমরা কেউ বাংলায় কথা বলতে পারবো না, আমাদেরকে ইংলিশে কথা বলতে হতো। আচ্ছা, সেটা ছিল একটা বেশ ব্যতিক্রম ধর্মী এবং নতুন জিনিস, যেটার জন্য আসলে আমরা আসলে কথাই বলতাম না। কিন্তু পরবর্তীতে যেটা আমরা দেখি যে এটা আসলে অনেক নিজেকে ইংলিশে বা অন্য একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বিশেষ করে মানে পড়া যায়, কিন্তু কথা বলাটা কিন্তু বেশ মানে কমিউনিকেশন পেশেন্টটা তো আসলে একটু আলাদা, কিন্তু এটা নিশ্চয়ই পরে আপনাদের জন্য একটু সহায়ক হয়েছিল নিশ্চয়ই পরবর্তী পড়াশোনায়। তো ক্যাডেট থেকে বের হলেন, এরপর কোথায় ভর্তি হলেন যদি কলেজ জীবন নিয়ে জানতে চাই? আমরা ক্যাডেট ক্লাস থেকে আমরা পরীক্ষা দেই, হলো দেওয়ার পরই আমাদেরকে একটা বিশেষ সুযোগ দেওয়া হয়। আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা 6 মাসের সিনিয়রিটি পেয়ে আমরা আসলে সামরিক বাহিনীতে যোগদান করি। আচ্ছা, এবং আমাদের ওই সামরিক বাহিনীর জন্য আমাদের মেডিকেল হয় কয়েক তরফা, এবং তারপরে হচ্ছিল আমরা আইএসএসবি-তে যাই, আইএসএসবি আমরা ক্লিয়ার করি। এবং এই সামরিক বাহিনীটা কি মানে হঠাৎ করে ডিসিশন নিয়ে এই বাহিনীতে কাজ করবেন না? এর পিছনে আবার একটু বলতে হয় আর কি। এটা 1977 সাল। তখন হলো আমাদের জেনারেল জিয়া, উনি হলো প্রেসিডেন্ট হন। উনি হলো আমাদের কলেজে আসেন। কলেজে আসার পরে আমরা অডিটোরিয়ামে ওনার জন্য অপেক্ষা করতে থাকি। উনি যখন আসেন আমরা দাঁড়িয়ে পড়ি। তো উনি স্টেজে যাওয়ার জন্য যাচ্ছিলেন, আমি একদম এই কোনার দিকে দাঁড়িয়েছিলাম আর কি। তো আমি জানি না, হঠাৎ করে উনি থামলেন, থামে আমাকেই বলল যে, উনি ইংলিশে হাত বাড়িয়ে বললেন, হাউ আর ইউ মাই সান, তোমার নাম কি? আমি বললাম যে জাহিদ আমার নাম। উনি আমার ঘাড়ে হাত রাখলেন, হোয়াট ইউ ওয়ান্ট টু বি? আমি বললাম যে সোলজার লাইক ইউ। তো উনি আমাকে বেশ শক্ত করে আমার হ্যান্ডশেক করে উনি বললেন যে গুড লাক, বলে উনি স্টেজে চলে গেলেন। আসলে এইটা আমাকে একটা বড় রকমের ইন্সপিরেশন দিয়েছিল। বুঝতে পেরেছি। আপনি আসলে সেনাবাহিনীতে যোগদান করার যে স্বপ্নটা দেখেছিলেন ওখান থেকে শুরু হয়েছিল তার মানে, কিন্তু স্বপ্নটা আসলে পূর্ণতার দিকে গেল না, এক প্রকার মানসিকভাবে ভেঙে পড়ার বিষয় থাকে এক্ষেত্রে, সেটাকে সামলে উঠেছিলেন কিভাবে? আসলে সেটা প্রথমে সামলে উঠতে বেশ মানে আমার বেগ পেতে হয়েছে। কারণ মানে যেটা হচ্ছে, আমি 1 বছর আমাদের লং কোর্স ছিলাম, আমি 2 বছরের ট্রেনিং ছিল। আমি 1 বছর পরে একটা অ্যাক্সিডেন্ট করি, যাতে আমার হাঁটু ম্যানিসকাস প্রবলেম হয়, যেটা আমাকে মেডিকেল বোর্ড আউট করে দেয়। তখন আসলে আমি অনেক ভেঙে পড়ি। যাই হোক, আমি বাইরে এসে তারপরে যেটা হচ্ছে যে আমি মেডিকেল সায়েন্সে ভর্তি হই। আমার আসলে আমি আর্মিতে জয়েন করেছিলাম আমার বাবা মার ইচ্ছার বিরুদ্ধে। ওরা চেয়েছিল ছোটকাল থেকে ছেলে ডাক্তার হোক, এই ধরনেরই। তো এটা তারা বেশ একটা স্বস্তির ইসে পায়। কিন্তু আসলে আমি 1 বছর ওখানে পড়াশোনা করার পরে দেখলাম যে আসলে আমার দ্বারা এটা হবে না, ভালো লাগছিল না। মোটেও ভালো লাগছিল না। এটার কারণটা কি ছিল?
এটার আসলে এটার কারণ যে আসলে কি ছিল এটা আমি নিজেও জানি না। ভালো লাগছে না, আমি আসলে কোন মাধ্যমে শিফট করা হলো তখন? আমি তখন হচ্ছে 83 সাল। জি। তাই যখন আমি আমার আব্বাকে বললাম যে আমি আসলে আর এটা কন্টিনিউ করতে চাচ্ছি না, তো উনি আমাকে বললেন যে তুমি কি করতে চাও? তা আমি বললাম যে আমি ডিগ্রি পরীক্ষা দেব। আচ্ছা। আমি কিন্তু না জেনেই এটা বললাম। তো আমার আব্বা বললো দেখো কি করবে। তখন আমি হচ্ছে এটা খোঁজ নিতে বের হই এবং আমি তখন কয়েকটা কলেজে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে ওই বছরের রেজিস্ট্রেশন মানে শেষ হয়ে গেছে। আচ্ছা। তখন হাবিবুল্লাহ বাহার কলেজে ওখানে একজন আমাকে, এক বয়স্ক ভদ্রলোক, উনি আমাকে একটা বুদ্ধি দিল। বললেন যে বাবা তোমাকে আমি একটা বুদ্ধি দিই, তুমি ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রি বিল্ডিংয়ে যাও, ওখানে বহিরাগত হিসাবে তুমি হয়তো বা এখনো ওদের আছে, তো খুব কম সময় আছে, তুমি হয়তো করতে পারবে। যাই হোক আমি ছুটলাম সে রেজিস্ট্রি ভবনে ছুটে দেখলাম যে হ্যাঁ এখানে আরও 7 দিন সময় আছে। তো সুতরাং আমি ওখানে বহিরাগত প্রার্থী হিসাবে রেজিস্ট্রেশন করে ফেললাম। তো ওখানে একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটা হচ্ছে যে আসলে পরীক্ষার আর ছিল মাত্র 3 মাস। এখন আমার ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু সবই সায়েন্স। হঠাৎ করে আমি এসে একদম লিবারাল আর্টসে বিএতে আমি রেজিস্টার করলাম। এবং এর মাঝে যেটা হচ্ছে যে আমি নীলক্ষেত থেকে সব সিলেবাস অনুযায়ী বই কিনে আমি শুরু করলাম, দেখা যাক কি হয়। আচ্ছা। তো যদিও আমার ভিতরে অনেক কনফিডেন্ট ছিল যে আমি হয়তো পাশ করে যাব, কিন্তু আমার বাবা আমার হয়তো সেই কনফিডেন্ট ছিল না। এমনকি যেদিনকে আমার রেজাল্ট দেয় সেদিনকে আমি ঘুমাচ্ছি, আমার বাবা আমাকে বলে যে তুমি তোমার রেজাল্ট নিতে যাবে না। তা আমার কোনো নাই। তারপরে দেখা গেল যে আমার মা এসে আমার রেজিস্ট্রেশন কার্ডটা চাচ্ছে, কারণ আমার বাবা তার পিএকে পাঠিয়েছেন এবং তাকে দিয়ে আসলে রেজাল্ট আনার জন্য উনি রেজিস্ট্রি বিল্ডিংয়ে পাঠালেন। আচ্ছা। তারপর 12টার দিকে দেখি কি বাসায় বেশ কিছু মিষ্টি, মানে ফলাফল ভালো আর কি। স্যার, আপনার সমৃদ্ধ জীবনের শুরু থেকে আমরা যেটা দেখছিলাম যে আপনি বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে পড়াশোনা করছিলেন, কিন্তু জেলা স্কুলে পড়ছিলেন। জেলা স্কুলে কিন্তু ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়া কিন্তু স্যারকে একটা মেধার উপর নির্ভর করে। সেই জায়গা থেকে বরাবরই আপনি মেধার জায়গাটা একদমই সঠিক জায়গায় ছিলেন এবং আপনি সেনাবাহিনী থেকে শুরু করে মেডিকেল এবং পরবর্তীতে আইবিএতেও পড়াশোনার অভিজ্ঞতা অর্জন করলেন। আসলে আমার আগে বলেছে যে আমরা মোট 4 ভাই বোন, 3 ভাই 1 বোন। এর ভিতরে আমি সবচেয়ে কিন্তু আমার রেজাল্ট খারাপ বলতে গেলে। আমার বাকি মানে 2 ভাই এবং বোন তারা সবাই কিন্তু বোর্ডে স্ট্যান্ড করেছে, আমি একা করিনি আর কি। যাই হোক আমার ফার্স্ট ডিভিশন ছিল আর কি। তো সেই অনুযায়ী আমাকে আসলে মেধাবী বলবো না, কিন্তু আপনার কি বলবো, আপনার দক্ষতা আপনি অন্যদিকে দেখিয়েছেন। সেই জায়গাটিতে আমরা এগোতে চাই। আইবিএতে পড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই জীবনটা নিয়ে ছোট্ট করে জানবো, তারপর আমরা সামনে আগাতে চাই। জি, আসলে আইবিএ পড়া এটাও কিন্তু আসলে এসছে হচ্ছিল একটা চ্যালেঞ্জের ইসের থেকে। আসলে 83 সালে আমার ডিগ্রি কমপ্লিট করার পরে যেটা হচ্ছে যে আমি দেশে ঠিকাদারি শুরু করি। আমি বিভিন্ন জায়গা, বিশেষ করে এগ্রিকালচারের কিছু প্রজেক্টে আমি কিছু স্থাপনার কাজ করি। এই করতে করতে আমি আসলে নিজের ভিতরে অনেক দুর্বলতা খুঁজে পাই। আসলে আমি যে ব্যবসা করছি, আসলে আমি ব্যবসার কিছু জানি না। তখন আমি ঢাকা ইউনিভার্সিটি আইবিএ, যেটা একমাত্র প্রতিষ্ঠান ছিল যারা ব্যবসা প্রশাসনের উপরে ডিগ্রি দিত, তখন শুধু এমবিএ প্রোগ্রাম চালু ছিল এবং তখন আমার কিছু বন্ধু ওরা ওখানে পড়াশোনা করছিল। আচ্ছা। আমি তাদের শরণাপন্ন হই, তো তারা আমাকে ইন্সপায়ার করে, বলে যে আমরা যদি এখানে ভর্তি হতে পারি, তুই পারবি না কেন, তুই চেষ্টা কর, হয়ে যাবে। এর ভিতরে আমার এক বন্ধু আর কি, সে আমাকে বলল যে তুই আমাকে 3 সপ্তাহ সময় দিবি, তো
তুই আমার সাথে জিম্যাট সলভ করবি, 3 সপ্তাহ পরে আমি তোকে বলবো যে তুই পরীক্ষা দিবি কি দিবি না। আচ্ছা, তো যাই হোক, আমি খুব সিনসিয়ারলি তার সাথে বিশেষ করে আসলে বন্ধুদের তরফ থেকে এ ধরনের সহযোগিতা ভীষণ দারুণ। আসলে আমি ছোটকাল থেকেই খুব বেশি বন্ধু ঘেঁষা ছিলাম। আচ্ছা, বিশেষ করে দেখা যায় যে সেই ক্যাডেট কলেজ থেকেই আর কি। ক্যাডেট কলেজ থেকে আমরা যেটা হচ্ছে যে বছরে বলতে গেলে 9 মাসই আমরা ওখানে থাকতাম, বন্ধুদের সাথেই থাকতাম। ওখানে খেলাধুলা দুষ্টামি সবই একসাথে হতো। এরপরে যখন আমরা ছুটিতে আসতাম, ছুটিতে এসেও দেখা যেত যে আমরা ওই বন্ধু বান্ধবরাই মানে বেশিরভাগ সময় আড্ডা দিচ্ছি এবং বাড়িতে কম থাকছি। এটি আমাদের অভিভাবকদের এটা বড় একটা কমপ্লেন ছিল। তো জিনিস হচ্ছে যে অবশ্যই বন্ধু বান্ধবরা এরা হচ্ছে আসলে মূল চালিত শক্তি আমি বলবো। কারণ এই যেটা হচ্ছে যে এই জিনিসটা বিশেষ করে যখন মানে আইবিএতে যখন পড়াশোনা করি, এখানে বিশেষ করে কেস স্টাডি, গ্রুপ স্টাডি এইগুলাতে বিশেষ করে বন্ধুরা আপনাকে অনেক সহযোগিতা করেছে। আসলে এক্ষেত্রে বন্ধু নির্বাচনও একটা ব্যাপার, যে ভালো বন্ধু, তো সেক্ষেত্রে আসলে কি বলবো, সেই বিষয়টা আপনাকে ফেভার করেছে। আপনি যে বন্ধু মহলে ছিলেন তারাই আপনাকে ইন্সপায়ার করেছে আইবিএতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। আপনি ভর্তি হলেন সেখানে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় কি আপনি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িয়ে গেলেন? বিষয়টা কি এরকম ছিল নাকি পরবর্তীতে? না, পরবর্তীতে আসলে আইবিএ তখন বেশ কঠিন ছিল। আমরা যেরকম কয়েক হাজার পরীক্ষা দিই, তার থেকে আমাদেরকে 300 জনকে রিটেনের পরে ডাকা হয় আমাদের ভাইবার জন্য। সেখানে ভাইবার পরে হচ্ছিল আমরা 130 জন আসলে এই কোর্স শুরু করি। আচ্ছা, কিন্তু ফাইনালি আমরা 50 জন আমরা হচ্ছিল আসলে সার্টিফিকেট পাই। আর বাকি কিন্তু এই পুরা যে 80 জনই বলা যায় যে এরা কিন্তু ঝরে পড়ে যায়। তো এর ভিতরে যেটা হচ্ছে কি, আমারও এরকম একটা সিচুয়েশন হয়েছিল। সেটা হচ্ছে যে আপনার জিপিএ যদি কমে যায় তখন আপনাকে প্রবেশনে ফেলা হয়। আমি হলাম কি 3rd সেমিস্টারে এসে প্রবেশনে পড়ে গেলাম। আচ্ছা আচ্ছা। প্রবেশনে পড়ে যাওয়ার পরে যে জিনিসটা হলো যে আমাকে আসলে আরো বেশি ফোকাস হতে হলো এবং আমি দেখলাম যে সেখানে আমার বন্ধু বান্ধবরা এরা আমাকে না সহযোগিতার জন্য অনেক এগিয়ে আসলো। তো সেই সময় হচ্ছে আমরা আসলে প্রথম ব্যাচ। এই আইবিএ হোস্টেলটা হচ্ছে গ্রিন সুপার মার্কেটের পিছনে, সবাই জেনে থাকবেন। আমরা প্রথম ব্যাচ এই হোস্টেলে আমরা উঠি। আচ্ছা। এবং এখানকার অনেকগুলো স্মৃতি রয়ে গেছে। তখন ওই গ্রিন সুপার মার্কেটে হচ্ছিল আলাউদ্দিনের মিষ্টি ছিল, ফ্যাক্টরি ছিল। আচ্ছা। আমরা রাত্রেবেলা রাত 2টা-2:30টার দিকে যাই না ওখানে মিষ্টি খেতে যেতাম। আমরা গেলেই না ওরা কিন্তু দরজা খুলতো না, ওরা কিন্তু আমাদেরকে মিষ্টি দিয়ে দিত। এটা একটা বেশ মজার। সত্যিই আসলে ভার্সিটি জীবনটাই আসলে বন্ধু বান্ধব না থাকলে আসলে ইনকমপ্লিট মনে হবে, অসম্পূর্ণ মনে হবে এবং এত এত স্মৃতি থাকে সেগুলো কিন্তু সব বন্ধুদেরকে নিয়েই কোনো না কোনো ভাবে। স্যার, আমরা যদি একটু আপনারা ঠিকাদারি এবং আমদানি ব্যবসার যে 3 বছরের অভিজ্ঞতা সেটা ছোট্ট করে শুনে আপনার পরবর্তী কাজে চলে যাই। জি, আসলে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি কিছু স্থাপনা তৈরি করি। সেই সময় আমি মোট 9টার মতো স্থাপনা, যশোর ডিস্ট্রিক্টে ছিল 3টা, এদিকে টাঙ্গাইলের দিকে ছিল 3টা, আর 3টা ছিল সেই শেরপুর জামালপুর ওই দিকে ছিল। আচ্ছা। সো এগুলো আমি মোটামুটি সাকসেসফুলি করি। সেই সাথে যেটা হচ্ছে যে আমার এক চাচার বন্ধু, উনি উনি ইন্ডেন্টিং করতেন। আচ্ছা। উনি সায়েন্টিফিক ইকুইপমেন্টের উপরে উনি যেগুলো বাইরে থেকে আমদানি করতেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওনার এই সায়েন্টিফিক ইকুইপমেন্টগুলো সাপ্লাই যেত। হাটখোলাতে ওনার ছিল প্রতিষ্ঠানটা ছিল।
তো উনি আমাকে হচ্ছে শিক্ষা দেওয়া শুরু করলেন। আচ্ছা। ওখানে এসে আমি হচ্ছে যে এলসি করা এই সবের মধ্যে আমি এক দোটানায় পড়ে গেলাম। আচ্ছা। এবং তখনই কিন্তু আমার ভিতরে আসলে এই জিনিসগুলো জানা বা ব্যবসা কিভাবে আসলে করতে হয় সেই দিকে আমাকে কিন্তু অনেক বেশি ধাবিত করে। এবং তখনই হচ্ছে কিন্তু আমি আসলে এই ব্যবসা প্রশাসনে ভর্তি হওয়ার জন্য উদ্যোগী হই এবং সেই দিকে আমি কাজ শুরু করি। এছাড়াও যেটা হচ্ছে যে আমি যে দেশ ত্যাগ করি এটাও কিন্তু একটা মানে উদ্দেশ্য ছিল জানার। আসলে আমাদের প্রত্যেকেরই না বাইরে একটু যাওয়া উচিত আমি মনে করি। অবশ্যই বাইরে না গেলে পরে আসলে নিজের অবস্থানকে আসলে কখনোই বোঝা যায় না। আমার বিশেষ করে মনে পড়ে যখন আমি পাশ করি তখন কিন্তু না আমাকে নিয়ে না বেশ টানাটানি চলছিল সেই সময়। আসলে আমরা 50 জন তো সাথে সাথে আমরা অ্যাবজর্ব হয়ে যেতাম চাকরি এসে। আমি তখন হচ্ছিল একই সাথে আমেরিকান এক্সপ্রেস, আকিজ গ্রুপ এবং মিনহাজ গ্রুপ এই 3টা জায়গায় আমার চাকরির অফার আসলো আর কি। তো এর থেকে আমি যাই হোক বেছে নিলাম মিনহাজ গ্রুপকে, কারণ ওখানে নতুন প্রজেক্ট নিয়ে কাজ করা এটা দিকে আমি বেশ আগ্রহী হই। কিন্তু সেই সময় যেটা হচ্ছে কি আমি যেটা এবং খুব সাকসেসফুলি কিন্তু আমি সোনারগাঁতে আমি 2টা ফ্যাক্টরি দাঁড় করিয়ে ফেলি। তখন একটা স্পিনিং মিল এবং একটা ওই ওভেন নিট ওভেন একটা বড় ফ্যাক্টরি আমি কিন্তু রেজ করে ফেলি। এবং আমি তখন নিজেকে আসলে অনেক মানে ভাবছিলাম যে আমি অনেক রাজ্জাক এবং আমাকে নিয়ে তখন বেশ কাড়াকাড়িও হচ্ছিল। তখন অনেকেই আমাকে নিয়ে মানে এইরকম বড় প্রজেক্টের চিন্তা ভাবনা করছিল। কিন্তু সবচেয়ে যেটা হচ্ছে আমি আসলে নিজেকে সেই সময় বা এরকম অবস্থানে সবাইকে কিন্তু মনে করে যে সে বেশ পারদর্শী। কিন্তু আমি যখন ইউএসএতে গেলাম আমি আসলে আমার এই কোয়ালিফিকেশন নিয়ে যখন ওখানে আমি ওদের সারিতে দাঁড়ালাম তখন আমি নিজেকে অত্যন্ত দুর্বল মনে করলাম। এইটা আমাকে পরবর্তীতে আমার এই দুর্বলতা কাটানোর জন্য আমাকে বেশ কিছু কোর্স করতে হলো। প্রথম দুর্বলতা যেটা পেলাম হচ্ছিল সেটা হচ্ছে যে আপনার কথা বললেই হবে না, কিন্তু এখানে যেটা হচ্ছে যে অ্যাকসেন্টের ব্যাপার আছে। তো ওইটাই আমাকে ওরা স্ট্রেট বলছে যে তুমি কোয়ালিফাইড সব কিছুতে, কিন্তু বাট তুমি আমাদের টাঙে কথা বলতে পারছো না, কিন্তু তোমার এইখানে রেসপন্সিবিলিটি করতে গেলে তোমাকে কিন্তু আমাদের টাঙে কথা বলতে হবে। তো এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আপনি কিন্তু মানে রাতারাতি কিন্তু এই একটা অ্যাকসেন্ট বা একটা টাং যেটা এটা সহজে কিন্তু করা সম্ভব না। তো যাই হোক এই দুর্বলতাগুলা মানুষ যখন আসলে পাশাপাশি কোনো কিছুর সাথে কম্পেয়ার করে তখনই কিন্তু আসলে সে তার নিজের দুর্বলতাকে একদমই তাই বাঁচতে পারে। স্যার বিদেশে থাকা অবস্থায় কি কখনো মনে হয়েছে যে ওখানে স্থায়ীভাবে থেকে যাব? না, আমার আসলে এটা কখনোই মনে হয়নি। সবসময় আমি চেয়েছি যে আমি দেশে ফিরে আসবো। কিন্তু আপনি তো অনেক বছর থাকলেন, প্রায় 20 বছর। হ্যাঁ, মানে ওখানে থাকার পিছনেও কিছু কারণ ছিল। আসলে ওখানে আমি একটা অ্যাক্সিডেন্ট করি। আচ্ছা। যে অ্যাক্সিডেন্টটা থেকে আমাকে রিহ্যাবিলিটেট হওয়ার জন্য আমাকে ওখানে থেকে যেতে হয় এবং সেই কারণে আসলে সময়টা একটু বেশি লেগে যায় আর কি। কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ আপনি ব্যাক করতে পেরেছেন। সেখানে গিয়েও কি কৃষি রিলেটেড কোনো কাজ বা এরকম কোনো অভিজ্ঞতা আপনি অর্জন করলেন? মানে আমি আসলে এই জন্যই জানতে চাই যে আপনি বাংলাদেশে এসে কৃষি উদ্যোক্তা হিসেবে কেন নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলেন বা করলেন আসলে? সেক্ষেত্রে আসলে ব্যাকের একটু কিছু আমরা জানতে চাই, কোনো স্টোরি আছে কিনা এরকম? আসলে ওখানে যে আমি যে অর্গানাইজেশনে কাজ নেই সেখানে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসাবে ঢুকি। আচ্ছা। সেটা নাম ছিল জেনারেল নিউট্রিশন সেন্টার। ওরা হলো আপনার এই ফুড সাপ্লিমেন্ট, তার মানে যে ভাইটামিন মিনারেলস এবং স্পোর্টস যে সাপ্লিমেন্টসগুলো এরা নিজেরা প্রডিউস করতো এবং নিজেরা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ওরা হলো এগুলাকে রিটেল করতো। আচ্ছা, মানে সেই সময় আমি সেই 93-4 এর কথা বলছি। সেই সময় তাদের প্রায় 5000+ ছিল আউটলেট ছিল
এবং এরা মানে গ্লোবাল লিডার ছিল। আচ্ছা। এবং ওই সময় আমি দেখেছি যে আমেরিকাতে লোকজন, বিশেষ করে বয়স্ক লোকের, তারা হচ্ছিল সঠিক খাদ্য খাওয়ার জন্য যে তারা এত বেশি মানে উদ্গ্রীব, এই জিনিসটা আসলে আমার ভিতরে অনেকভাবে কাজ করে। এবং তারা হচ্ছিল ওইটাই আর কি, যে মানে ডাক্তারের কাছে না যেয়ে তারা হচ্ছে এই সব সাপ্লিমেন্ট এবং এইসব দিয়ে হচ্ছে নিজেদেরকে অনেক সুস্থ এবং আপনার কি বলে এনার্জেটিক, এবং তারা এই কারণে হয়তো বা বলা হয় যে হেলদি ফুড হেলদি লাইফ। এক্স্যাক্টলি। এবং আরেকটা সেইং আছে না, যে হ্যাভ এ অ্যাপল আ ডে কিপস ডক্টরস অ্যাওয়ে, এই ধরনের যে এইগুলো। তো ওখান থেকে আসলে সঠিক খাদ্য খাওয়া এবং করা, এটাও হচ্ছিল একটা বড় ব্যাপার। এছাড়াও যেটা হচ্ছে যে তখন হচ্ছিল আমার কাজের পাশাপাশি, এটা 98-এর কথা আমি বলছি, জি, তখন আমি হচ্ছে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এইগুলোর জন্য আমি একটা কি বলে, আমি একটা ওয়েবসাইট ওপেন করি। আচ্ছা আচ্ছা। এবং সেইটা আমি সাইমালটেনিয়াসলি মানে চাকরির পাশাপাশি চালানো শুরু করি, কারণ একই সিমিলার ট্রেড ছিল আর কি। আমার মানে আমেরিকার বাইরে বেশ কিছু আমার কাস্টমার ছিল। মানে আপনি কি প্রোভাইড করতেন? নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, ভাইটামিনস, মিনারেলস, স্পোর্টস আইটেমস, এই জিনিসগুলোই। কিন্তু এইটা আমি, আপনারা Y2K-র কথা শুনেছেন কিনা আমি জানি না, ইয়ার 2000-এ আপনার একটা কম্পিউটার একটা গ্লিচ আসে আর কি। তখন বলা হয় যে এরকম কম্পিউটার রিলেটেড অনেক ইগুলাকে শাটডাউন হয়ে যাবে, এই হবে। এটা একটা হোক্স ছিল না কি ছিল এটা জানি না, বাট এখানে অনেকগুলো কোম্পানি অ্যাফেক্টেড হয়। তার ভিতরে হচ্ছিল আমার কোম্পানির নাম ছিল হেলথ ফুড নেট শপ। আমার এই নেট শপটা প্রচণ্ডভাবে আসলে বাধাগ্রস্ত হয়, যে আমার যেহেতু বাইরে আমার ছিল, ক্লায়েন্টরা ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই অঞ্চলগুলোতে আমার বেশি ক্লায়েন্ট ছিল আর কি। তো ওখানে আমি সঠিকভাবে আসলে করতে আর পারছিলাম না। আচ্ছা, তখন কি পুরোপুরি শাটডাউন করে দিতে হলো আপনার? আমাকে মানে পুরোপুরি শাটডাউন করে দিতে। আমরা যতদূর জেনেছি যে পদ্মার চরে আপনি 100 বিঘার মতো জমিতে কৃষি উৎপাদন শুরু করলেন। কি কি উৎপাদন শুরু করলেন এবং সেগুলোর ব্যবসা কিভাবে আগাচ্ছিল একটু শুনি ছোট্ট করে। প্রথমে আমি আমার পৈতৃক ভিটা থেকেই প্রথম কাজ শুরু করি। আসলে এর পিছনে যেটা হচ্ছে যে মানে সঠিক বিশুদ্ধ খাবার খাবো এবং আমি আমার নিজের পরিবারকে খাওয়াবো, সেই আর এছাড়াও তো কৃষি এটাও একটা সায়েন্স। এটা কিন্তু মানে চাইলেই মানে এটা করা সম্ভব না একদম। তা আমি 2014-তে আর কি এখানে কিছু আমাদের যে ডাল, চাল, গম, এই ধরনের শস্যগুলোকে আমি আবাদ শুরু করি। এবং যেটা হচ্ছে যে আমি আমার নিজে এবং পরিবারকে আমি খাওয়ানো শুরু করি, তারপর আত্মীয় স্বজনকে দিই। তারাও দেখলাম যে বেশ উৎসাহ, তারা এই বিষমুক্ত খাবার আসলে তারা খুবই আনন্দ সহকারে এটা নিজ জমিতে আসলে চাষ করার ক্ষেত্রে যেটা হয় যে চাষ করে নিজের পরিবারের প্রয়োজন মেটানোর পরে কিছুটা বেঁচেই যায়। জি, যেহেতু একটা ব্যাপকভাবে করা হচ্ছে, সেক্ষেত্রে সেই অবশিষ্টগুলো কি বিক্রি করা হতো? এগুলো আমরা প্রথমে হচ্ছিল যে গিফট হিসাবে আমার পরিবার এবং বন্ধু বান্ধবদের ভিতরে করি, এবং তাদের ভিতর থেকে সাড়া আসে যে এটা তারা কিভাবে সারা বছর পেতে পারে। কারণ সেগুলো কি মানে তখন থেকেই শুরু হলো বিষমুক্ত এরকম বিষয়টা। আচ্ছা, সেই জন্যই সবার আগ্রহটা একটু বেশি ছিল। এবং সেই চিন্তা ভাবনা থেকেই কি আপনি মানে চরে শুরু করলেন বিষয়টা কি এরকম কিনা? জি। এবং শুরুতেই কি চাষ হতো যেটি বলছিলেন আপনি, যে চরে এখানে যে সমস্যা যে এটা হচ্ছে যে আপনার এখানে বছরে মনসুনের যে সময়টা আর কি, আমাদের বর্ষাকাল, সেই সময়টা এখানে হচ্ছে কি পানিতে ভরে যায় আর কি। প্রতি মাঠেই দেখা যায় যে হাঁটু, কোনো জায়গায় কোমর পানি এরকম চলে আসে আর কি। তো এখন এখানে যেটা হচ্ছে যে আমি খুঁজে দেখলাম যে কিছু আখের বীজ আছে যেগুলা হচ্ছিল পানিতে খুব ভালো জন্মায়। এর সাথে আমি BSRI এর সাথে আমি যোগাযোগ করি,
আমাদের সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, তারাও আমাকে অনেক সহায়তা দেয় এবং আমি হচ্ছে ওই ধরনের জাতের বীজগুলোকে সংগ্রহ করে আমি প্রথম চাষ করি এবং আমি এটার খুব ভালো ফল পাই। এরপরে যেটা পানি যখন অক্টোবর শেষের থেকে নেমে যায় তখন আমরা হচ্ছে রবি সিজনটা পেয়ে যাই। তখন হচ্ছে রবি সিজনে রবি যত ফসল আছে আমি এই সব ফসলগুলো এখানে চাষাবাদ শুরু। স্যার, রবি ফসল বা অন্য যে কোনো ফসলের ক্ষেত্রে বালাই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আসলে আপনাকে ফেস করতেই হবে। সেক্ষেত্রে বালাই নাশক হিসেবে কি ব্যবহার করতেন বা কি ধরনের চিন্তা ছিল? বালাই নাশক এখানে যেটা হচ্ছে কি যে আমাদের প্রথমে আসলে যেটা বুঝতে একটু সময় লেগে যায় সেটা হচ্ছে যে আসলে গাছে যখন বালাইটা হচ্ছে এটা কি ধরনের বালাই, এটা কি মানে ভাইরাল না এটা কি ফাঙ্গাল না এটা কি পোকা। এখন এটাকে যদি আইডেন্টিফাই করা যায় তখন ওই অনুযায়ী হচ্ছে আপনাকে প্রাকৃতিক কিছু বালাইনাশক আছে সেগুলা দিয়ে ওভারকাম করা যায়। এখানে বালাইনাশক হিসাবে আমরা মেইনলি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হলো আমরা 11 রকম বিভিন্ন পাতা যেগুলা আসলে প্রচন্ড তিতা, যেগুলো কিন্তু আমাদের আশেপাশে জঙ্গলে টঙ্গলে এগুলা হয়ে আসে, সেই পাতাগুলাকে আমরা প্রসেস করি, করে এটাকে আমরা মানে সর্বাঙ্গ অস্ত্র বলে আমরা এটা এই আমাদের কৃষিতে এটাকে ব্যবহার করি। আর এটা দিলে পরে পোকামাকড় জাতীয় যত সমস্যা আছে আসলে সব সমস্যাই এটা খুবই সুন্দরভাবে করা সম্ভব হয়। একেবারে প্রাকৃতিক উপায়, একেবারে প্রাকৃতিক উপায়। আর এছাড়া যেটা হচ্ছে যে ভাইরাল এবং ফাঙ্গাল এই জিনিসগুলোর জন্য আমরা বর্ধম মিক্সচার এগুলো করি, চুন, তুতে, ন্যাপথা এই জাতীয় জিনিসগুলোকে দিয়ে আমরা একটা সলিউশন করি, যে এই সলিউশনগুলো আসলে খুবই ভালো কাজ করে। তো এগুলো আসলে এখনো আমি শিখছি। এবং স্যার আপনার তো এখন প্রায় 100 বিঘা জমির উপরে চাষাবাদ হচ্ছে, এই পুরো প্রক্রিয়াটা কি আপনার এখন পর্যন্ত এই প্রাকৃতিক ওয়েতে এই বালাইনাশক ইউজ করা সম্ভব হচ্ছে, আপনি করতে পারছেন? জি। আচ্ছা, চমৎকার না, খুবই চমৎকার। এবং আমরা যতটুকু জেনেছি যে আপনার এই উৎপাদিত ফসল শুধু আপনার এলাকায় না, সেটি ঢাকায়ও এখন সরবরাহ হচ্ছে। এই বিষয়টা একটু জানতে চাই, এটাও তো নিশ্চয়ই সহজ ছিল না আপনার জন্য, কি কি কৌশল নিলেন সেক্ষেত্রে? আমার এখানে যে জিনিসটা হচ্ছে যে আসলে আমি পুরা জিনিসটাকে পুরা এই প্রাকৃতিক যে চাষবাস এটার শুধু চাষবাস না, এটা পুরো ইকোসিস্টেম, যেটা ইকোসিস্টেমের ভিতরে আপনার এর ভ্যালু চেন এবং এর সাপ্লাই চেন, এই দুটাকে আমি পুরাপুরি নিয়ে আমি কাজ করা শুরু করি। মানে আমি সাপ্লাই চেন হিসাবে আমি খামারি, আমি ফসল ফলাচ্ছি এবং ভ্যালু চেনের ভিতরে আমি এটাকে প্রসেস করছি, ভ্যালু অ্যাড করছি, ভ্যালু অ্যাড করে আমি এটাকে আসলে ভোক্তাদেরকে দিচ্ছি। তো এখানে এই পুরা ইকোসিস্টেমটা নিয়ে কাজ করা কিন্তু একটা বেশ একটা জটিল কিন্তু একটা ব্যাপার, কারণ এখানে যে শুধু যে আমি চাষ করছি এবং সে চাষের যে ব্যাপারটা তা না, এখানে মানে এগ্রিকালচার কৃষি এটা একটা ভিন্ন ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং বা প্রসেস এইটাও কিন্তু একটা ভিন্ন ইন্ডাস্ট্রি। তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা ইন্ডাস্ট্রিকে আমি আসলে একত্রিত করছি এবং এই একত্রিত করার মূল উদ্দেশ্যটা যেটা হচ্ছে জিনিসটাকে সাস্টেনেবল করা। আমি শুধু যদি সাপ্লাই চেন হয়ে যদি আমি আরেকজনকে দিয়ে দিই সেই ক্ষেত্রে যেটা হচ্ছে কিন্তু আমি এটা থেকে আমি মানে যে পুরা যে এইটা মূল যে পণ্যটা সেটা কিন্তু আমি করতে পারছি না। এখন যেটা হচ্ছে যে ওইটি আমি যেরকম আখেরই যেরকম আখের আমি ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি এখানে আমাদের কনভেনশনাল যেভাবে হচ্ছিল যে এই প্রকৃতিকে করা হয় যে খোলা ওপেন ফার্নেসে আগ জ্বালানো হচ্ছে, আমি এই জিনিসটাকে নিয়ে একটা ফ্যাক্টরির মধ্যে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এখানে আমি যেটা হচ্ছে যে 3 ওভেন ফার্নেস, এটা হচ্ছে আপনার আমাদের দেশে বলতে গেলে আমি প্রথম এটা ইন্ট্রোডিউস করেছি, আর কেউ এখন করে কিনা এটাও আমার জানা নেই।
এর জন্য যেটা হচ্ছে কি আমাকে কিছু স্টাডি করতে হয়েছে, হোয়াইট পেপার নিতে হয়েছে। এই 3 ওভেন ফার্নেসটা হচ্ছে যে আমি এক দিক দিয়ে জাল দেব, কিন্তু 3টা মানে পাত্রে আমার হচ্ছে গুড় জাল হবে। আচ্ছা, তো এখানে আমরা যেটা হচ্ছে ঝোলা গুড় করছি, আখের পাটালি গুড় করছি, আখের পাউডার করছি, এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ব্ল্যাক স্ট্র্যাপ মোলাসেস। এটা একটা মানে খুবই একটা দামি একটা জিনিস। এটাকে একটু ডিফারেন্ট প্রসেসে করতে হয়। কি জিনিস এটা? মোলাসেসের এটা মূল জিনিসটা হচ্ছে যে এর ভিতরে যে সুগারটা থাকে আখের, এই সুগারটাকে হচ্ছে হলো কমায় নিয়ে আসতে হয়, মানে বলতে গেলে জিরো সুক্রোজ। আচ্ছা, ফলে এইটা হচ্ছে আসলে ওষুধ হিসাবে ব্যবহার হয়। আমি যে জিনিসটা দেখেছি যে বাইরে হচ্ছে যে বয়স্ক লোকেরা এই জিনিসটার জন্য পাগল, এবং এটা খুব বহু মূল্যে এটা বিক্রি হয়। এবং সুগার প্রবলেম যাদের আছে তারাও তো অবশ্যই এটা করতে পারে। তার আগেও যেটা হচ্ছে যে ডাক্তারের সাথে আসলে পরামর্শ করে নেওয়াটা এটা আসলে অনেক বুদ্ধিমানের কাজ। ঠিক সেরকম যে একটা আখ থেকে আপনি দেখেন যে আমি 4 রকমের পণ্য কিন্তু আমি ভ্যালু অ্যাড করছি। একটা ঝোলা গুড় যেটা নর্মালি যেটা হয়, এরপরে হচ্ছে যে আপনার পাটালি গুড়, এরপরে হচ্ছে পাউডার করছে যেটা চিনির মতো প্যাকেটে করে আপনি জাস্ট সুগার আমরা যেটাকে বলি, যেটা যে মানে এটা হচ্ছে আখের গুড়ের চিনি, এইভাবে এটা হচ্ছে। আর হচ্ছে হলো ব্ল্যাক স্ট্র্যাপ মোলাসেস। আচ্ছা, ঠিক সেরকম। মোলাসেস উৎপাদনে কি মানে সফল হয়েছেন নাকি এখন পর্যন্ত প্রসেস চলছে? না, এটা আমি সফল। আচ্ছা, এবং আমার কাছ থেকে যে আমাদের এখন যে ন্যাচিওপ্যাথনিক আছে না, আপনার নাম শুনেছেন হয়তো, ডক্টর জাহাঙ্গীর, ডক্টর মুজিব, সে ডক্টর মুজিব আমার কাছ থেকে এগুলা নেন। উনি ওনার রিটেল আউটলেট আছে, ওনার ইসের মাধ্যমে উনি। স্যার, তার মানে আপনার যে প্রোডাক্টগুলো আমরা বাজারে পাচ্ছি বা বাজারে আসছে, এগুলো কি সব অর্গানিক প্রোডাক্ট হিসেবেই আসছে? বিষয়টা কি এমন নাকি আসলে কি বলবো অন্যান্য প্রোডাক্ট যেভাবে আসে স্বাভাবিকভাবে সেটাই? আমার পণ্যগুলোর ভিতরে কোনো রকম আমি আপনার এই হার্বিসাইড যেটা বলে, হার্বিসাইড নেই এখানে, কোনো রকম কেমিক্যাল, কোনো সার নেই এখানে, কোনো হরমোন নেই এখানে, কোনো প্রিজারভেটিভ নেই, এবং এটা সম্পূর্ণ রূপে এটা আমি ঠিক অর্গানিক বলবো না, এটা প্রাকৃতিক বলবো, যেটা আসলে ইকোলজিক্যালি এই মানে এটা ন্যাচারাল প্রোডাক্ট। ন্যাচারাল প্রোডাক্ট, এটা তো আসলে অনেক বড় চ্যালেঞ্জেরও একটা ব্যাপার। একটু চ্যালেঞ্জগুলো আমরা জানতে চাই যে 100 বিঘা জমির ওপর আপনি যে প্রাকৃতিক ওয়েতে যে কাজগুলো করছেন, বিভিন্ন চরে আপনি কাজ করছেন, অনেক রকম প্রতিবন্ধকতাও তো নিশ্চয়ই আপনার তৈরি হয়েছে। অবশ্যই, আমাদের ওখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা হচ্ছে যে আমাদের এখানে অযাচিত নদী থেকে বালি তোলা, এটার কারণে যেটা হচ্ছে কি যে আমাদের চর ভেঙে যাচ্ছে। এছাড়া হচ্ছে যে মানুষজন চাষাবাদ না করে ওই চরের জমির মাটি বিক্রি করছে, কেটে নিয়ে যাচ্ছে। তো এখানে যেটা হচ্ছে কি যে যারা এই কাজ করছে তারা কিন্তু আসলে আমাদেরকে প্রচণ্ডভাবে বাধার সৃষ্টি করছে। এছাড়াও যে জিনিসটা হচ্ছে যে আমাদের চরটা একটু দুর্গম, এবং এর এখন শুকনো মৌসুমে সরাসরি যোগাযোগ হচ্ছে কুষ্টিয়া জেলার সাথে, কিন্তু বর্ষাতে এটা ভরে যায়, পানিতে হয়ে যায়, ধরুন নৌকা ছাড়া কোনো হয় না। আমার জমিগুলা বেশিরভাগই পড়েছে হচ্ছে হলো পাবনা। আচ্ছা, কিন্তু আমার যোগাযোগ হচ্ছে হলো কুষ্টিয়ার সাথে। এখানে যেটা হচ্ছে যে বেশ কিছু দুর্বৃত্তরা এখানে তাদের একটা সেফ হ্যাভেন বানিয়ে ফেলেছে। তাদের কাজই হচ্ছে হলো এই চাঁদাবাজি করা, এই জমির ফসল যেটা হচ্ছে যে নষ্ট করা, জমির ফসল রাত্রেবেলা কেটে রাখা ফসল চুরি করা, এবং বিভিন্নভাবে বাধা দেওয়া। এইগুলোর জন্য আসলে আমাদের সরকারের আসলে একটু করা প্রয়োজন আছে। এছাড়াও যে এই যে নিজের থেকে যে এই যে মনে করেন যে নতুন আইটেম কিংবা নতুন প্রযুক্তি, আমি কিন্তু এটা পুরোপুরি বলতে গেলে নিজের থেকেই কিন্তু নিজের খরচ বহন করেই কিন্তু এই কাজগুলো করে আসছে। এগুলোর জন্য কিন্তু প্রচুর রিসার্চ এবং ডেভেলপমেন্টের প্রয়োজন। একদম। এবং আমাদের দেশে যেটা হচ্ছে কি যে আসলে আমাদের ইসেও যেটা যে রিসার্চ ডেভেলপমেন্ট বলে কিন্তু আসলে আমাদের এখানে তেমন কিছু নেই। কিন্তু যেটা হচ্ছে যে পশ্চাতে এবং ডেভেলপ কান্ট্রিতে যে জিনিসগুলো দেখা যায় যে
একটা বড় পরিমাণ কোম্পানিগুলোকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ওরা যে ব্যয়টা করছে সেটাকে পুরোপুরি ট্যাক্স মুক্ত করে। তো আমাদের এই জায়গাগুলোতে আসলে সরকারের অনেক নজর দেওয়ার প্রয়োজন আছে। সত্যিই তাই, অনেক বাধা আছে, অনেক বাধা থাকবেই স্যার, কিন্তু আপনি থেমে থাকার মানুষ না, আপনি আপনার মতো করে এগিয়ে যাচ্ছেন। একটু জাস্ট কোলে কাপড়া সম্পর্কে একটু শুনে আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে। আমরা কোলে কাপড়া শুনি। আচ্ছা, যে কোলে কাপড়া, এটা নিয়ে আমি সবসময় একটা করি যে আসলে এটা এই নামটা, এটা নাম এরকম কেন কোলে কাপড়া? আসলে আমার জমিটা যে মৌজা সেটার নাম হচ্ছে হলো চর ধোকরাকোল। ধোকরাকোল থেকে আসলে কোলে আসছে, আর ক্যাপড়াটা এখানে হচ্ছে হলো আমি এটা একটি অপভ্রাংশ করে এখানে এসেছি। আসলে দুটা শব্দ কোলে, কোলে এটা এবং ক্যাপড়া দুটাই কিন্তু আপনার ইংরেজি শব্দ। কোলে মানে হচ্ছে ভেজিটেশন, আচ্ছা, ক্যাপড়া হচ্ছে একটা বিশেষ ধরনের আপনার গোট, ছাগল, যেটা হচ্ছে যে আসলে ওটার থেকে আমি নিয়েছি যে এটা হচ্ছে হলো আপনার লাইভ স্টক। সো ভেজিটেশন এবং লাইভ স্টক এটাই কিন্তু কোলে ক্যাপড়ার মূল একদমই তাই নাম। এবং আপনার প্রাণী নিয়েও কাজ করার সামনে অনেক পরিকল্পনা রয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা। সাকি নিশ্চয়ই কিছু বলতে চাচ্ছ, বলো। হ্যাঁ, আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে 100 বিঘা জমির ওপর, যেটি আমাকে মানে বারবারই আসলে খুব সুন্দরভাবে ভাবাচ্ছে যে বিষ মুক্ত উৎপাদন প্রক্রিয়া, এটি আমাদের পুরো দেশে ছড়িয়ে পড়ুক। আমাদের দেশের পুরো উৎপাদন প্রক্রিয়া আস্তে আস্তে এই বিষ মুক্ত উৎপাদন প্রক্রিয়ায় চলে আসুক। আমরা সেই প্রত্যাশা রেখে আপনার মাধ্যমে আমাদের আজকের আয়োজন শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, বিশেষ করে মাছরাঙা টেলিভিশন এবং এই রাঙা সকাল এই অনুষ্ঠানকে অনেক অনেক ধন্যবাদ যে আমার মতো একজন মানে কি বলবো একজন কৃষককে এনে মানে আমার জীবন বৃত্তান্ত জানার যে আপনারা প্রচেষ্টা করলেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।